আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সহজ করে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা সম্পর্কে শিখব। এই বাস্তব সংখ্যা শিখতে গেলে আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম শিখতে হবে। তার মধ্যে প্রথম যে ইম্পর্টেন্ট টার্মটা শিখতে হবে সেটা হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বুঝতেই পারতেছো পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা, যেটা খণ্ডিত না, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা তো অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা এগুলো কি কি টাইপের হতে পারে? একেবারে তোমাকে আমি যদি বলি অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা তিন টাইপের হতে পারে। সেটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। মনে করো তুমি বললা 1 2 3 4 100 200 500, মানে তুমি 100 200 300 400 করে 1000 কোটি পর্যন্ত যদি অখণ্ড সংখ্যা বলো সেটাই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন অখণ্ড সংখ্যা শুধু কি ধনাত্মকই হতে পারে, ঋণাত্মক কি হতে পারে না? অবশ্যই হতে পারে, ঋণাত্মক হতে পারে। -1 -2 -3 -100 -500 এগুলো ঋণাত্মক অখণ্ড সংখ্যা, তার মানে পূর্ণ সংখ্যা ঋণাত্মক হতে পারে। এখন পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মকও না ঋণাত্মকও না এরকম একটা জিনিস আছে, সেটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো, সেটা হচ্ছে শূন্য। শূন্য কিন্তু ধনাত্মকও না ঋণাত্মকও না। তাহলে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা হচ্ছে তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা শূন্য, আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা বাদে শূন্য আর ধনাত্মক পূর্ণ সংখ্যা মিলে এই দুটাকে একসাথে আমরা বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক মানে কি? যে ঋণাত্মক নয় যেটা, তাহলে ঋণাত্মক না হলে অপশন দুইটা, হয় শূন্য হবে না হলে ধনাত্মক হবে, তাই এই দুটা মিলে আসলে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলি। তো এটার যদি এক্সাম্পল যদি আমরা দেই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি হতে পারে, মনে করো -1 হতে পারে, -5 হতে পারে, যে কোনো মাইনাস যদি অখণ্ড সংখ্যা হয় সেটাই তোমার এক্সাম্পল। ঋণাত্মক পূর্ণ সংখ্যার -100 হলো, যে কোনো সংখ্যা হতে পারে। আচ্ছা, এখন যদি শূন্যের এক্সাম্পল, তো শূন্য নিজেই, শূন্য তো কোনো এক্সাম্পল নাই, অঋণাত্মক সংখ্যা, শূন্য একটা অঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো শূন্য আর ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা মিলে কিন্তু অঋণাত্মক সংখ্যা হয়েছে। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো হতে পারে? ওই যে 1 2 100 500, যা বলবা তুমি, যা বলবা অখণ্ড সংখ্যা ধনাত্মক দিকে সেটাই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এটার মানে এটা আলাদা করে বলার কিছু নাই, তোমরা সবাই এটা বুঝতেই পারতেছো যে আসলে কি কি হবে, তাই না? সবাই বুঝতে পারতেছি আমরা। তো এখন এখানে এই যে তিনটা যে পার্ট আছে, একটা ঋণাত্মক, একটা শূন্য, আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এর মধ্যে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা ইম্পর্টেন্ট টার্ম দিয়ে ডিনোট করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। একবারে খুবই কেয়ারফুল এইটা সম্পর্কে। স্বাভাবিক সংখ্যা ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি ভালো করে মনে রাখো। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কিন্তু শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা। বুঝতে পারতেছো? শূন্য কি স্বাভাবিক সংখ্যা না, কারণ শূন্য তো ধনাত্মক পূর্ণ সংখ্যা না, ধনাত্মক সংখ্যাই না। শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলেই কিন্তু শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা হবে। আসলে আমরা খুবই সহজ করে একটা এমসিকিউ সলভ করি। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? -25, বি নাম্বার অপশন হচ্ছে 3/4, সি নাম্বার অপশন 0, ডি নাম্বার অপশন 252। বলো দেখি কোনটা স্বাভাবিক সংখ্যা? আমরা সবাই অ্যান্সার দিতে পারবো। কি -25? না, কারণ এটা তো ঋণাত্মক। বলো দেখি স্বাভাবিক সংখ্যার আমি এক্সাম্পলে, মানে আমি যখন বলেছি সংজ্ঞায় তখন কি বলেছি? এটা অবশ্যই কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক মানে দুইটা কন্ডিশন, ধনাত্মক হতে হবে আবার পূর্ণ সংখ্যাও হতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ন্যাচারাল নাম্বার বড় হাতের। তাহলে ধনাত্মক হতে হবে, এখানে তো ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক তো স্বাভাবিক সংখ্যা হবেই না, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা।
এটা 3/4, এটা কি পূর্ণ সংখ্যা 3/4? তোমার তো লাগবে পূর্ণ সংখ্যা, 3/4 তো একটা খণ্ডিত সংখ্যা, তার মানে এটা হতে পারে না। এখন শূন্য, শূন্য কি হতে পারে? তাহলে শূন্য কি ধনাত্মক? অ্যান্সার হচ্ছে না, শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, তাই শূন্য অ্যান্সার হতে পারে না। 252 এটা কি ধনাত্মক সংখ্যা? ইয়েস, এটা ধনাত্মক সংখ্যা। 252 কি পূর্ণ সংখ্যা? ইয়েস, এটা পূর্ণ সংখ্যা। তার মানে তোমার অ্যান্সার হচ্ছে ডি, ডি নাম্বার অ্যান্সার হবে। তার মানে স্বাভাবিক সংখ্যার एग्जांपल হচ্ছে 252। তো তোমরা বুঝে গেছো 1 2 3 4 100 200 যত ধনাত্মক অখণ্ডিত সংখ্যা আছে সবই স্বাভাবিক সংখ্যা, কিন্তু 0 বা ঋণাত্মক সংখ্যা বা কোনো ভগ্নাংশ সংখ্যা হলে সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। ওকে, ঠিক আছে। তাহলে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা জানলাম, পূর্ণ সংখ্যা সম্পর্কে জানলাম। তা পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা জানার পরে আরেকটা টার্ম তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে, সেইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ সংখ্যা দেখেই বুঝতে পারতেছো সেটা কার বর্গ? পূর্ণ সংখ্যার বর্গ। পূর্ণ সংখ্যার বর্গকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন তোমাকে আমি যদি বলি শূন্য একটা পূর্ণ সংখ্যা, এইটার বর্গ, শূন্য এর বর্গ মানে কি? শূন্য গুণন শূন্য করলে কি আসে? শূন্য আসে। তাই শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে পূর্ণ সংখ্যার বর্গ। বর্গ মানে কি? একই জিনিস দুইবার তুমি গুণ করছো। এইটা করলে যেই সংখ্যাটা পাওয়া যায় সেটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। আচ্ছা, পূর্ণ সংখ্যা শূন্য এর চেয়ে এক বেশি, মানে শূন্য এর পরে পূর্ণ সংখ্যাটা কি আছে? 1 আছে। তাহলে 1 একটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা 1 এর স্কয়ার, মানে শূন্যের পরে পূর্ণ বর্গ সংখ্যা আসবে 1 এর স্কয়ার। 1 এর স্কয়ার মানে কি? 1 গুণন 1, দুইবার 1 গুণ করলে 1ই আসে। তার মানে পূর্ণবর্গ সংখ্যা শূন্যের পরে পূর্ণবর্গ সংখ্যা আসে কিন্তু 1 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, বলো দেখি 1 এর পরে পূর্ণ সংখ্যা কি? 2 আছে। 1 এর পরে পূর্ণ সংখ্যা 2 আছে। 0 1 2 3 4 এগুলো পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণবর্গ, তাহলে 2 এর স্কয়ার যদি, তাহলে 1 এর পরে পূর্ণবর্গ সংখ্যা আসলে কি আছে? তাহলে 2 এর স্কয়ার করি, 2 গুণন 2 কত আসে? 4। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখো 1 এর পরে পূর্ণ সংখ্যা কিন্তু 2 এসেছে, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা 1 এর পরে 4 এসেছে। তার মানে মাঝখানে 2 3 4 মানে 2 আর 3 গেল কোথায়? তার মানে 2 আর 3 কিন্তু এখানে নাই। তার মানে 2 3 কে আমরা কখনোই পূর্ণবর্গ সংখ্যা বলবো না। কেন? এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাদের বর্গ করলে 2 আর 3 পাওয়া যায়। এমন কোনো পূর্ণ সংখ্যা কিন্তু নাই। সেজন্য এই 2 আর 3 পূর্ণবর্গ সংখ্যা না। 0 1 4 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, আমি যদি এখন বলি তোমাকে যে 3 একটা পূর্ণ সংখ্যা, তার মানে পূর্ণবর্গ সংখ্যা 4 এর পরে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 3 গুণন 3 করো 9 পাবা। তাহলে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এরপরে তোমাকে যদি আমি বলি 9 এর পরে কি আছে? 9 তুমি বলবা যে 3 এর পরে পূর্ণ সংখ্যা আছে 4, তাহলে 4 এর উপরে স্কয়ার আমাকে করতে হবে। 4 এর স্কয়ার করলে 4 * 4 করলে 16, তারপর 9 এর পরে পূর্ণ বর্গ সংখ্যা আছে কিন্তু 16। তাহলে পূর্ণ বর্গ সংখ্যা সম্পর্কে তোমার ধারণা হয়েছে। এরপরে 5 এর জন্য 5 এর স্কয়ার করলে 25, 6 এর স্কয়ার করলে 36, এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমরা পূর্ণ সংখ্যা আর পূর্ণ বর্গ সংখ্যা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আমরা এটা বোঝার চেষ্টা করব যে কোনগুলা পূর্ণ সংখ্যা, কোনগুলা পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে 2 বা 3 এগুলো পূর্ণ সংখ্যা হলেও এগুলো পূর্ণ বর্গ সংখ্যা নয়, কারণ কোনো পূর্ণ সংখ্যার বর্গ 2 আর 3 পাওয়া যায় না। ঠিক আছে, অথবা আমি এখানেও কিন্তু বলতে পারি 5 6 7 8 এগুলো কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না, কারণ 4 এর পরে পূর্ণ বর্গ সংখ্যা 9 এসেছে। তার মানে 5 6 7 8 কোনো পূর্ণ সংখ্যার বর্গ আকারে পাওয়া যায় না। কোনো পূর্ণ সংখ্যার বর্গ করলে কিন্তু 5 6 7 8 পাওয়া যায় না, তাই এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো ঠিক আছে, আমরা পূর্ণ সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা শিখে গেলাম। এখন এই ইম্পর্টেন্ট দুইটা টার্ম শেখার পরে আমরা একেবারে মেইন জায়গায় চলে আসি, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? তো বাস্তব সংখ্যা কাকে বলে এটার যদি তোমাকে আমি সংজ্ঞা দিই, সেই সংজ্ঞাটা হবে সকল মূলদ ও অমূলদ সংখ্যা। সকল মূলদ আর অমূলদ সংখ্যার মিলেই হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। তার মানে
পৃথিবীতে এমন কোনো বাস্তব সংখ্যা নাই যেটা মূলদ বা অমূলদ নয়। মানে বাস্তব সংখ্যা হইলে হয় তাকে মূলদ হতে হবে, না হলে তাকে অমূলদ হতে হবে। মানে পুরা সংখ্যা রেখার মধ্যে যেই সংখ্যাগুলোকে পাওয়া যায় সেগুলোকে বাস্তব সংখ্যা বলে। তার মানে সংখ্যা রেখায় তুমি মূলদ আর অমূলদ ছাড়া আর কোনো সংখ্যা পাবা না। এখন প্রশ্ন জাগে যে মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি, এগুলো মিলে কিভাবে করে বাস্তব সংখ্যা হলো। তো আমরা খুব সহজে ব্যাখ্যা করি। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা জিনিসগুলো আমরা একটু ডিটেইলস ব্যাখ্যা করি। তো মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা মানে হচ্ছে একেবারে, শুনো, বইয়ের ভাষা বাদ দিয়ে যদি আমি তোমাকে বলি, যেগুলোকে তুমি পূর্ণ সংখ্যা বা দশমিক আকারে যদি তুমি লিখে শেষ করতে পারো, মানে শেষ করে পূর্ণভাবে করে তুমি প্রকাশ করে ফেলতে পারো, সেটাকেই বলবো আমরা মূলদ সংখ্যা। কথাটার অর্থ কিন্তু ব্যাপক, ভালো করে বোঝার চেষ্টা করো। যেটাকে আমরা, এটা কিন্তু সংজ্ঞা নয়, এটা জাস্ট আমি তোমার বোঝার জন্য বলতেছি। সংজ্ঞা কি সেটাও পরে বোঝাচ্ছি আমি। তাহলে কি বললাম আমি, যে যেটাকে দশমিক দিয়ে তুমি পূর্ণ আকারে শেষ করতে পারতেছো। মনে করো 0.3 কে 0.3 শেষ, মানে এটাকে তুমি দশমিক দিয়ে পূর্ণভাবে করে শেষ করে ফেলতে পারলা। তার মানে এটাই হচ্ছে তোমার একটা মূলদ সংখ্যা। আচ্ছা, মনে করো 2/5 আছে, 2/5। এটাকে তুমি যদি দশমিকে রূপান্তর করো, দশমিকে যদি প্রকাশ করো, তাহলে পাবা মনে করো 0.4। মনে করো তুমি এটা পাইলা হচ্ছে 0.4। এখন 0.4 এটা কি দশমিকে পূর্ণভাবে প্রকাশ হয়ে গেল না? পূর্ণভাবে প্রকাশ হয়ে গেল। তার মানে এটা একটা মূলদ সংখ্যা। আলটিমেটলি যে কোনো দুইটা পূর্ণ সংখ্যার যদি ভাগ আকারে থাকে, সেটাকে অবশ্যই তুমি দশমিকে তুমি শেষ করে ফেলতে পারবা, লিখে তুমি শেষ করে ফেলতে পারবা। যেমন তোমাকে আমি যদি বলি 1/3 ইকুয়াল কিন্তু 0.3333 এভাবে করে চলছে। তুমি বলবা যে এই যে দশমিকে কিন্তু লিখে আমি শেষ করতে পারলাম না, কিন্তু পারবা তুমি। 0.3 এর উপরে একটা পৌনঃপুনিক বসবে, তাহলে কিন্তু এটা পূর্ণভাবে করে প্রকাশ হয়ে গেল। তার মানে পৌনঃপুনিক দিয়ে হইলেও যদি তুমি দশমিক দিয়ে পূর্ণভাবে করে প্রকাশ করতে পারো, তাহলেও সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মানে দশমিক দিয়ে যদি তুমি পূর্ণভাবে প্রকাশ করতে পারো, তাহলেই সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে অমূলদ সংখ্যার সময় কি হয়? অমূলদ সংখ্যার সময় যেটা হয়, তুমি মনে করো 0.10, তারপরে 100, তারপরে মনে করো 20, যাই হোক, এটা বিভিন্ন জিনিস আসতেছে, এরকম করে ডট 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 দিলাম। তার মানে কি এটা চলতেছে, কি চলতেছে তুমি জানো না, তুমি পৌনঃপুনিকে দিতে পারবে না। পৌনঃপুনিক কখন দেওয়া যায়? পৌনঃপুনিক দেওয়া যায় তখনই যখন রিপিটেশন আসে, একই জিনিসের রিপিটেশন আসে। যেমন এখানে 3333 রিপিটেশন আসছে, প্রতিবার রিপিটেশন আসছে, তাহলে 0.3 এর উপর পৌনঃপুনিক দিয়েছো। অথবা তোমার যদি এরকম আসে যে 0.252525 দিয়ে ডট 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 দিলাম, মানে বারবার 25 আসছে, তার মানে তুমি লিখতে পারবা 0.2 আর 5 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিলা। তাহলে এই যে দশমিক দেওয়ার পরে পৌনঃপুনিক দিয়ে কিন্তু তুমি পূর্ণভাবে করে প্রকাশ করে ফেলতে পারলা। তার মানে এটাও কিন্তু মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। দেখো, এইটা যদিও অসীম, মানে চলতেছে, অসীম চলতেছে, কিন্তু তুমি দশমিক দিয়ে পূর্ণভাবে করে তুমি শেষ করে ফেলতে পারলা। কিন্তু এখানে ডট ডট দেওয়া মানে হচ্ছে এরপরে এইটাকে তুমি পূর্ণভাবে করে প্রকাশ করতে পারো না, এখানে আরো কোনো সংখ্যা আছে, তুমি আরো সংখ্যাগুলো লেখো নাই, তার মানে দশমিক দিয়ে তুমি পূর্ণভাবে করে শেষ করতে পারতেছো না। যখন অসীম দশমিক সংখ্যা হবে, তখন যদি রিপিটেশন না আসে, অসীম দশমিক মানে অসীম চলতেছে যেটা, তখন যদি রিপিটেশন না আসে, সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা মনে রাখবো, যদি অসীম দশমিক হয়, যদি রিপিটেশন আসে, তাহলে তো পৌনঃপুনিক দেওয়া যায়, সেগুলো কিন্তু মূলদ সংখ্যা। যদি অসীম দশমিক মানে চলতেছে যেটা সংখ্যা, সেটার মধ্যে যদি রিপিটেশন না আসে, বারবার একই জিনিস আসতেছে, এটা যদি না হয়, তাহলে সেটা কিন্তু অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা অমূলদ সংখ্যা দুইটা আমরা পাইলাম, যে অমূলদ সংখ্যা কিভাবে করে আমি অমূলদ সংখ্যা বের করতে পারি। আরেক প্রকারের অমূলদ সংখ্যা তোমাকে দেখেই বলে দিতে হবে, যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, এমন সংখ্যার বর্গমূল কিন্তু অমূলদ সংখ্যা। কিরকম? পূর্ণবর্গ না, একটু আগে দেখালাম যে 1 পূর্ণবর্গ 0 পূর্ণবর্গ, কিন্তু 2 কিন্তু পূর্ণবর্গ না। 2 পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না, কারণ কারো স্কয়ার করলে 2 পাওয়া যায় না। তার মানে
2 এর বর্গমূল করা মানে রুট ওভার করলে তুমি কিন্তু সেটা অমূলদ সংখ্যা পাবা। 3ও যেহেতু পূর্ণবর্গ না, সেটার বর্গমূল করলে তুমি কিন্তু অমূলদ সংখ্যা পাবা। কিন্তু তোমাকে যদি আমি বলি 4 এর বর্গমূল করলে কি পাবা? 4 এর বর্গমূল কিন্তু 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই এর বর্গমূল করলে কিন্তু 2 পাওয়া যায়, তাই এটা কিন্তু অমূলদ সংখ্যা নয়। তাই 4 এর বর্গমূল কিন্তু অমূলদ সংখ্যা হবে না। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তার মানে 4 এর রুট ওভার 4 এটা একটা মূলদ সংখ্যা। রুট ওভার 9, কারণ 9 একটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তার রুট ওভার করলে কিন্তু তুমি মূলদ সংখ্যা পাবা। কিন্তু যেটা যেমন রুট ওভার 5 একটা মানে পূর্ণবর্গ সংখ্যা নয়, 5 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার রুট ওভার করলে কিন্তু তুমি অমূলদ সংখ্যা পাবা। তাহলে আমরা বুঝে গেলাম যে কখন কখন আমরা অমূলদ সংখ্যাগুলো পেতে পারি। একটা হচ্ছে এইভাবে করে যদি দেওয়া থাকে যে অসীম দশমিক সংখ্যা কিন্তু রিপিটেশন নাই। আরেকটা হচ্ছে যদি বর্গমূল দেওয়া থাকে এবং সেটা যদি পূর্ণবর্গ না হয়, তাহলে সেটা তুমি মনে রাখবা যে এটা একটা অমূলদ সংখ্যা হবে। তো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার মোটামুটি আমি ডিফারেন্সটা বললাম। এখন আসলো যে এটাকে আসলে সংজ্ঞায়িত কিভাবে করে করা হয়। সংজ্ঞা যদি বলি আমি, সংজ্ঞাটা কি আসলে? তো মূলদ সংজ্ঞাটা হচ্ছে যেসব সংখ্যাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা। p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p ও q সহমৌলিক সংখ্যা এবং q নট ইকুয়াল 0। q তো 0 হতে পারবে না, কারণ কোনো কিছু নিচে যদি 0 চলে আসে সেটা তো আর বাস্তব সংখ্যা থাকে না। তোমরা তো সবাই জানো এই কথাটা, যে কোনো কিছুকে, এটা নিয়ে আমার ভিডিও আছে, নিচে যদি 0 চলে আসে, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে এটা আসলে কখন অসংজ্ঞায়িত হয়, কখন মানে আমরা এটাকে ইনফিনিটি বলি, এটা নিয়ে আমার কিন্তু একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। তো নিচে যেহেতু কিউ নট ইকুয়াল টু 0 কেন দেওয়া হয়েছে? 0 দিলে তো এটা বাস্তব থাকছে না, তাই কিউ 0 হতে পারে না। তাহলে p/q আকারে প্রকাশ করা গেলে, ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করা যায়, মনে করো কিউ এর ভ্যালু যখন 1, কিউটাকে যখন তুমি 1 বলবা, তখন তো সেটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। আবার কিউ এর ভ্যালু যদি অন্য কিছু থাকে, তাহলে সেটা কিন্তু তোমার একটা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পি ও কিউ সহমৌলিক সংখ্যা। তারপরে সহমৌলিক সংখ্যা আবার কি জিনিস? তো আসো আমরা একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করি, সহমৌলিক সংখ্যা জিনিসটা কি এবং এই কথাটা কেন এখানে বলা হয়েছে। তো সহমৌলিক সংখ্যা, তো দেখো সহমৌলিক সংখ্যা জিনিসটা হচ্ছে যে যেই সংখ্যাগুলো, যে মনে করো যে দুইটা সংখ্যা আছে, যে দুইটা সংখ্যার 1 বাদে আর কোনো কমন ফ্যাক্টর নাই। অর্থাৎ কি? মনে করো তোমাকে আমি সহজভাবে করে বলি, ধরো 4,6 এটাকে যদি তুমি, এটা সহমৌলিক কিনা, মানে এই দুটো সংখ্যা সহমৌলিক কিনা, এটা জানার জন্য তোমার নরমাল প্রসিডিওর হচ্ছে এটার যদি তুমি গুণনীয়ক করো, তাহলে 1 2 আর কি 4 আসে। এটার গুণনীয়ক কি আছে? 1 2 3 6 আছে। তো দেখো 1 বাদে এখানে 2 কিন্তু দুইজনের জন্যই কমন ফ্যাক্টর, মানে দুইজনের জন্যই কমন গুণনীয়ক হচ্ছে 2 আছে। তাহলে 4 এর গুণনীয়ক 1 2 4, 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। তাহলে দেখো এই 2 যেহেতু দুইটারই কমন আছে, তার মানে এগুলোকে আমরা সহমৌলিক বলবো না। সহমৌলিক হতে হলে কমন গুণনীয়ক শুধু একটা থাকতে হবে, সেই মানে কমন গুণনীয়ক শুধু 1 হতে হবে। কমন গুণনীয়ক 1 ব্যতীত আর কোনো কমন গুণনীয়ক যদি না থাকে, তাহলে সেটাকে সহমৌলিক সংখ্যা বলবে। এখন সহমৌলিক সংখ্যা তুমি একেবারে মুহূর্তের মধ্যে দেখেই চিনতে পারবে। এখন থেকে কিভাবে চিনবা তোমারে আমি বলি। মনে করো আমি তোমাকে বললাম যে 5,11 3,4, তারপরে 9,12, তারপরে 10,15, এগুলোর মধ্যে কোনটা সহমৌলিক না। তো তোমাকে আমি খুব ভালো করে খুব তাড়াতাড়ি বের করার সিস্টেম বলতেছি। তুমি জাস্ট 5,11 এটা সহমৌলিক কিনা, 5 আর 11 তুমি 5/11 করে দিবা। 5/11 করে বলো তো কাটাকাটি করা যায়? কোনো কিছু দিয়ে কাটাকাটি যায় না।
যেহেতু কাটাকাটি যায় না তার মানে সহমৌলিক। উপরে নিচে লিখে যদি কাটাকাটি না যায় তাহলে সহমৌলিক, আর কাটাকাটি গেলে সহমৌলিক না। 3/4 করে দাও, 3/4 কাটাকাটি যায়, যায় না, সহমৌলিক। কাটাকাটি না গেলেই সহমৌলিক। 9/12 9/12 কাটাকাটি যায়, অবশ্যই যায়, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12, যেহেতু কাটাকাটি গেল সহমৌলিক নয়, সহমৌলিক নয়। যখনই কাটাকাটি চলে যাবে সহমৌলিক নয়। এখানে কি 10,15 সহমৌলিক কিনা? 10/15 কাটাকাটি যায়, অবশ্যই 5 দিয়ে কাটাকাটি করা যায়, যেহেতু কাটাকাটি করা গেল সহমৌলিক নয়। একেবারে মুহূর্তের মধ্যে, এখন থেকে তোমরা বলতে পারবা না, একেবারে মুহূর্তের মধ্যে বলে দিতে পারবা। মনে করো তোমাকে আমি যদি বলি 35,40 সহমৌলিক কিনা, শেষ, 35/40 করে ফেলো, কাটাকাটি যায়, 5 দিয়ে কাটাকাটি যায়, তার মানে সহমৌলিক নয়। একেবারে মুহূর্তের মধ্যেই এখন থেকে তোমরা বলে দিবা কোনটা সহমৌলিক কোনটা সহমৌলিক না। 2,3 সহমৌলিক কিনা? অবশ্যই সহমৌলিক। 2/3 করো, কাটাকাটি আর যায়, যায় না, তার মানে এটা সহমৌলিক। যদি কাটাকাটি করা না যায় তাহলে সহমৌলিক, কাটাকাটি করা গেলে সহমৌলিক নয়। তো এখন আমি তোমাদেরকে মেইন সংখ্যার মধ্যে ফেরত নিয়ে যাই, যে মূলদ সংখ্যা, এই যে মূলদ যে সংখ্যাটা ছিল সেই মূলদ সংখ্যার সংজ্ঞার মধ্যে আমি কি বলছি, p/q আকারে প্রকাশ করতে হবে, যেখানে p আর q সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা মানে কি? যে সহমৌলিক সংখ্যা মানে তুমি p আর q কে কাটাকাটি করে একবারে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসছো, যে আর কোনো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলেই তো সহমৌলিক হবে। যদি এখানে 5 থাকে আর এখানে যদি তোমার 15 থাকে, এটা কি তুমি সহমৌলিক বলবা? সহমৌলিক বলবা না, কারণ হচ্ছে কাটাকাটি করা যায়। তুমি একবারে মনে করো শেষ স্টেজে, মনে করো 3/4 আছে, আর কাটাকাটি করা যায় না, ঠিক আছে, তাহলে সেটাকে তুমি সহমৌলিক বলতেছো। তাহলে যেই সংখ্যাগুলোকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা, যেখানে p আর q হচ্ছে সহমৌলিক, মানে কাটাকাটি করা যায় না, এবং সেক্ষেত্রে নিচের সংখ্যাটা 0 হইতে পারবে না, আর বাকি যে কোনো কিছু হইতে পারবে, এই ধরনের সংখ্যা যদি হয়ে থাকে তাহলে সেটাকে তুমি মূলদ সংখ্যা বলবা। তাহলে মূলদ সংখ্যার ডেফিনেশনটা তোমরা সবাই বুঝে গেছো যে কিভাবে করে মূলদ সংখ্যাটা এসছে, তাই না? তো আসো আমরা তাহলে আমাদের এই যে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার আমরা একটু ছকটা তাহলে এখন দেখি, আমরা তো অনেক কিছু শিখে গেলাম। তাহলে বাস্তব সংখ্যা মূলত কি কি হতে হবে? হয় মূলদ হবে, না হলে অমূলদ হবে। মূলদ হবে না হলে অমূলদ হবে। মূলদের মধ্যে তো সবই পড়ে গেছে, যে একেবারে তোমার ধনাত্মক ঋণাত্মক সবকিছু পড়েছে, কারণ p/q আকারে যেগুলোকে প্রকাশ করা যায়, নিচের কিউটা যদি 1 হয়ে যায়, মনে করো 3 p/q মানে কি, যে 3 মনে করো যে q এর মান মনে করো 1 হয়ে গেল, তাহলে 3/1 মানে তো 3, তার মানে আবার একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। 1 না হয়ে যদি 4 হতো তাহলে এটা একটা ভগ্নাংশের সংখ্যা হতো। এগুলো সবগুলোই কিন্তু মূলদ সংখ্যা। আবার অমূলদ সংখ্যা কোনগুলো এগুলো তো আমি বলেই দিছি। এখন মূলদ সংখ্যার মধ্যে ভাগগুলো কি কি? মূলদ সংখ্যা কি কি টাইপের হইতে পারে আমি বলে দিলাম, যে মূলদ সংখ্যায় তুমি এখন নরমাল ভাগ করো, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, আর একটা ভগ্নাংশ সংখ্যা, একটা ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যার মধ্যে আমি বলেছিলাম কি কি জানি ভাগ ছিল, তোমাদের মনে আছে কি কি ভাগ বলেছিলাম? পূর্ণ সংখ্যার মধ্যে ভাগ অবশ্যই মনে থাকার কথা, একটা হচ্ছে ঋণাত্মক, একটা ঋণাত্মক সংখ্যা, একটা শূন্য, আর একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবং এই ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলি? এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলি হচ্ছে বাস্তব সংখ্যা, সরি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাই না? ওকে, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এটার মধ্যে আবার তোমার ভাগ করা হয়। এগুলো কোনগুলা? এগুলো কিন্তু ওই যে 1 থেকে যে শুরু, সেগুলো এই 1 থেকে শুরু হয়ে যেগুলো স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, সেটা আমরা 3 ভাগে করে ভাগ করি। এক টাইপের ভাগ হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার, যৌগিক সংখ্যা হচ্ছে কম্পোজিট নাম্বার। আরেকটা মৌলিকও না যৌগিকও না কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটাকে বলি আমরা 1। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে 1 কিন্তু এমন একটা সংখ্যা যেটা মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না। এটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বাদ দিয়ে 1 থাকে, সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে তোমাকে কেউ যদি বলে 1টা কি, তুমি বলবো 1 স্বাভাবিক সংখ্যা।
ওয়ানটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওয়ানটা কি একটা পূর্ণ সংখ্যা, ওয়ানটা কি একটা মূলদ সংখ্যা। কিন্তু ওয়ানটা মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা, এটা তুমি বলবা একটাও না। কারণ ওয়ান মূলদ সংখ্যা ঠিক আছে, বাস্তব সংখ্যা ঠিক আছে, হ্যাঁ পূর্ণ সংখ্যা ঠিক আছে, ধনাত্মক সংখ্যা ঠিক আছে, কিন্তু এটা মৌলিক বা যৌগিকের মধ্যে পড়ে নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি যে এই যে এখানে যে আমরা দেখতেছি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, এই দুইটার পার্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মৌলিক সংখ্যা কোনগুলো আর যৌগিক সংখ্যা কোনগুলো। তাহলে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে খুবই সহজভাবে বলতে গেলে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটার গুণনীয়ক যদি তুমি নির্ণয় করো তাহলে তুমি দুইটা গুণনীয়ক পাবা। সেই গুণনীয়কটার একটা হবে 1 এবং দ্বিতীয়টা হবে ওই সংখ্যাটা নিজেই। সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। মনে করো 13 একটা মৌলিক সংখ্যা, কারণ গুণনীয়ক দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 13, সেই জন্য এটা মৌলিক সংখ্যা। আমি যদি বলি 17, একটা মৌলিক সংখ্যা, 1 এবং 17 ছাড়া আর কোনো 17-এর কোনো গুণনীয়ক নাই, কোনো ফ্যাক্টর নাই। যেহেতু ফ্যাক্টর নাই বা গুণনীয়ক নাই, তাই 17 বা 17 একটা মৌলিক সংখ্যা। তাহলে আমি যদি তোমাকে বলি যে 15 কি একটা মৌলিক সংখ্যা, তুমি বলবা দেখা যাক 15 এর গুণনীয়ক হচ্ছে 1 আছে, 3 আছে, 5 আছে, তারপরে 15। এই যে দেখো গুণনীয়ক 3 আসলো, 5 আসলো, এক্সট্রা আসলো না। আমার 1 আর 5 যদি শুধু 1 আর 15 যদি শুধু থাকতো, 1 এবং ওই সংখ্যাটা নিজেই যদি শুধু গুণনীয়ক হতো, তাহলে এটা মৌলিক সংখ্যা হতো। কিন্তু তার বাদে যদি এক্সট্রা কিছু আসে, সেটা কিন্তু হয়ে যাবে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। তার মানে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি যে যেই ধরনের সংখ্যাগুলোর এই 1 এবং ওই সংখ্যাটা নিজেই শুধুমাত্র গুণনীয়ক আছে, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে এর চেয়ে যদি বেশি, ওই দুইটার চেয়ে যদি বেশি পরিমাণে আর গুণনীয়ক থাকে, সেটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা হবে। মনে করো 3 একটা মৌলিক সংখ্যা, কারণ 1 আর 3 গুণনীয়ক। কিন্তু 4 একটা যৌগিক সংখ্যা, কারণ 1, 2, 4 এর গুণনীয়ক কি 1, 2 আর 4। এই যে 2 যে একটা এক্সট্রা এসেছে, সেই জন্যই 4 একটা যৌগিক সংখ্যা, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আমরা একই সাথে আমরা শিখে গেলাম যে কোনটা মৌলিক সংখ্যা, কোনটা যৌগিক সংখ্যা। এখন তোমাকে কেউ যদি বলে 1 কি সংখ্যা, 1 কিন্তু মৌলিকও না, যৌগিকও না। এটার কারণ নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে, 1 কেন মৌলিক সংখ্যা নয়, 1 কেন মৌলিক সংখ্যা নয়। 1 এর গুণনীয়ক সংক্ষিপ্তভাবে যদি বলি, 1 এর গুণনীয়ক শুধু 1। তাহলে কয়টা গুণনীয়ক? গুণনীয়ক হচ্ছে একটা, কিন্তু মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে কয়টা? দুইটা। ওই সংখ্যাটা হতে হবে এবং 1 হতে হবে, এবং মানে অথবা বলি না কিন্তু, এবং যেহেতু দুইটা হতে হয় কিন্তু 1 এর গুণনীয়ক শুধু একটা, তাই 1 মৌলিক সংখ্যা না। তাহলে আমরা মনে রাখবো 1 মৌলিক সংখ্যা না। আবার যেগুলোর গুণনীয়ক ওই সংখ্যাটা এবং 1 ব্যতীত আরো অন্য কিছু থাকবে, সেগুলো মৌলিক না, সেগুলো আবার যৌগিক হয়ে যাবে। তো আমি আশা করি এই নাম্বার সিস্টেমটা সম্পর্কে তোমরা পুরো ক্লিয়ার হয়ে গেছো। আর আমার ইউটিউব চ্যানেলটাতে এই বাস্তব সংখ্যার সাথে মিল রেখে আরো কিছু সংখ্যা আছে। সেটা কি? বাস্তব সংখ্যা যদি থাকে তাহলে কি সংখ্যা থাকবে? অবাস্তব সংখ্যা। এই অবাস্তব সংখ্যা কোনগুলো হবে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, বাস্তব সংখ্যার একটা ভিডিও অনেক আগে দিয়েছিলাম। তোমরা ইউটিউব চ্যানেলটাতে তোমরা সার্চ দিলেই পেয়ে যাবা। তো তোমাদের এই ভিডিওটা আশা করি অনেক বেশি কাজে লাগবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।